আমন্ত্রণ সবাইকে ৭ দিনের বিশ্ব অনুষ্ঠানে। সপ্তাহ জুড়ে চলমান ঘটনা প্রবাহের উল্লেখযোগ্য ঘটনাগুলো নিয়েই TVN24 নিউজ নেটওয়ার্কের এই সাপ্তাহিক আয়োজন। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ইহসান জুয়েল এবং আমাদের সাথে বিশেষজ্ঞ অতিথি হিসেবে যুক্ত হচ্ছেন কলাম লেখক ও প্রাবন্ধিক, গবেষক, সিনিয়র সাংবাদিক হাসান ফেরদৌস এবং ইউনিভার্সিটি অফ নর্থ ক্যারোলাইনার শিক্ষক ও রাজনীতি ও অর্থনীতি বিষয়ক বিশ্লেষক প্রফেসর ডক্টর নাকিবুর রহমান। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। অনেকগুলো বিষয় হয়তো বিশ্বজুড়ে আলোচনা ঠাঁই পেতে পারে। আমরা বাংলাদেশের বিষয় দিয়ে শুরু করব কারণ এই অন্তর্বর্তীকালীন সরকার গত ৮ই আগস্ট ২০২৪ সালের দায়িত্ব নেয়ার পর অনেকগুলো নির্বাচনের দাবি উঠেছে। তবে প্রথম যে আলোচিত নির্বাচনটি হতে যাচ্ছে সেটি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ এবং হল সংসদগুলোতে ডাকসু নির্বাচন। এই নির্বাচনটি ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। এর মধ্যে এই নির্বাচনের প্রচারণায় আমরা দেখেছি নানা বৈচিত্র্যময়তা, নানা আলোচনা, নানা সমালোচনা। তবে সেই প্রচারণা আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে আজকেই। কিন্তু এখন ভোট গ্রহণ শুরু হওয়ার অপেক্ষা এবং ভোটের ফলাফল পাওয়ার অপেক্ষা। কারণ এই ফলাফলের দিকেও অনেকে তাকিয়ে আছেন এই কারণে যে আসলে অনেকেরই রাজনৈতিক অবস্থান বিষয়ে অনেক জল্পনা কল্পনা তৈরি হয়েছে ৫ আগস্ট পরবর্তী সময়। কিন্তু এই নির্বাচনের মাধ্যমে অন্তত একটি ধারণা পাওয়া যেতে পারে যে আসলে বাংলাদেশে যে রাজনৈতিক দলগুলো বর্তমানে সক্রিয় আছে তাদের মধ্যে কার অবস্থাটা কেমন সেটি আমরা জানবো। আমরা একটু প্রফেসর ডক্টর নাকিবুর রহমান আপনাকে দিয়ে শুরু করতে চাই। ডাকসু নির্বাচনকে নিয়ে আপনাকেও সামাজিক মাধ্যমে বেশ সরব থাকতে দেখা যায় নানা সময়। আপনিও বিভিন্ন আলোচনায় অংশ নিচ্ছেন, প্রতিক্রিয়া জানাচ্ছেন। আপনার কাছে একটু জানি যে এই নির্বাচনে যারা এখন প্রার্থী হয়েছেন, বিপি, জিএস বিভিন্ন পদে প্রার্থী হয়েছেন, সেখানে রাজনৈতিক দলের ব্যানারেই আসলে সরাসরি নির্বাচনটি হচ্ছে, যদিও বিভিন্ন নাম দেয়া হয়েছে সেটির। সক্রিয় যারা আছেন, যদি আমরা বিএনপির অঙ্গ সংগঠন ছাত্র শিবিরের কথা ধরি, ছাত্র দলের কথা ধরি, আবার ছাত্র শিবিরের কথাও যদি ধরি আলাদা করে, তারা আছেন, বাম সংগঠন আছেন, যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেছিলেন তাদের প্রতিনিধি আছেন। নির্বাচনী এখন পর্যন্ত যে ফলাফল আসেনি কিংবা ভোট গ্রহণ শুরু হয়নি, কিন্তু প্রচারণাটা আমরা দেখেছি এবং সেখানে মানুষের সাড়া দেখেছি। দুটি জরিপও হয়েছে। আপনি এই নির্বাচনের ফলাফলে কারা এগিয়ে থাকতে পারে বলে ধারণা করছেন? অনেক ধন্যবাদ জুয়েল ভাই এবং হাসান ফেরদৌস ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। তো ডেফিনেটলি আপনি ভূমিকাতে যেভাবে শুরু করলেন যে ৫ই আগস্ট একটা নতুন পরিবর্তিত বাংলাদেশে আমরা অবস্থান করছি এবং এই পরিবর্তিত বাংলাদেশে বিভিন্ন রকম রাজনৈতিক সম্ভাবনা, আশঙ্কা সবকিছুই তৈরি হচ্ছে। মানুষ সুন্দরভাবে নিজেদের মনের ভাব প্রকাশ করতে পারছে এবং বিভিন্ন রকম জল্পনা কল্পনাও হচ্ছে রাজনৈতিক শক্তি কার কত বেশি। মোটা দাগে জাতীয় নির্বাচনে বিএনপি যে ভালো করবে এ ব্যাপারে হয়তো কারো খুব বেশি আমার মনে হয় যে কারো খুব বেশি এটার ব্যাপারে দ্বিমত নেই। যদি বিএনপি ভালো না করে এটা হবে একটা এটা একটা অ্যাক্সিডেন্ট, ইট উইল বি অ্যান আপসেট। কিন্তু ছাত্র রাজনীতি, ক্যাম্পাস ভিত্তিক ছাত্র রাজনীতি, যার সাথে জাতীয় রাজনীতি সবসময় অ্যালাইন করে না। আমরা এর আগেও দেখেছি যে ৭০-এর দশকে জাসদ ছাত্রলীগের একচ্ছত্র আধিপত্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, কিন্তু তাদের জাতীয় রাজনীতিতে সেরকম কিন্তু এটা ট্রান্সফর্ম করেনি। বাট এট দ্য সেম টাইম আবার কোনো সময় ছাত্র রাজনীতিতে, স্পেশালি ঢাকা বিশ্ববিদ্যালয়তে ৯০ সালে জাতীয়তাবাদী ছাত্রদল যখন জয়লাভ করেছিল, তার ইমিডিয়েট একটা ইম্প্যাক্ট আমরা দেখেছিলাম জাতীয় রাজনীতিতে ১৯৯১ সালে। সো এটা প্রুভেন ফ্যাক্ট না যে ক্যাম্পাস ভিত্তিক রাজনীতিতে যারা ভালো করবে তারা অটোমেটিক্যালি জাতীয় রাজনীতিতে যে ভালো করবে, এটা সবসময় এরকম না। সো উই হ্যাভ টু ওয়েট অ্যান্ড সি। এই ডাকসুর নির্বাচনটা আমার জন্য কিছুটা পার্সোনাল, এই কারণ এটাই যে এখানে যারা প্রতিদ্বন্দ্বিতা করছে তাদের অনেককেই আমি ব্যক্তিগতভাবে চিনি। ডেফিনেটলি আমার সাথে এদের কারোরই দেখা হয়নি, আমার ছেলে মেয়েদের বয়সী হবে এদের অনেকেই, কিন্তু বিগত দিনগুলোতে অ্যাটলিস্ট গত ৪-৫ বছরে বিভিন্ন কার্যক্রমের কারণে অনলাইনে তাদের সাথে আমার কোঅর্ডিনেট করার, কাজ করার সুযোগ হয়েছে এবং স্পেশালি গত বছরের জুলাই মাসে এদের মধ্যে অনেকের সাথেই সার্বক্ষণিক যোগাযোগ
রাখতে হয়েছিল বিভিন্ন কারণে। সুতরাং এদেরকে মানে এদের ব্যাপারে আমার খুব সুউচ্চ ধারণা আছে, স্পেশালি ছাত্র শিবিরের প্যানেল থেকে যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন, সাদিক কায়েম, তারপরে আহ ফরহাদ যিনি জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তারপরে আরো অনেকেই, তাদের সাথে আমার সম্পর্কটা অনেকটা ব্যক্তিগত। সুতরাং আই হ্যাভ এ পার্সোনাল বায়াস। আমি আহ, আমি তাদের সাথে কোঅর্ডিনেশনের কারণে, তাদের সাথে উঠা বসা, তাদের সাথে যোগাযোগের কারণে আমার তাদের প্রতি একটা ভালোবাসা জন্ম নিয়েছে, এবং আমি মনে করি যে তারা খুবই কেপেবল, তারা খুবই ব্রড মাইন্ডেড এবং যোগ্যতা সম্পন্ন, এবং তারা যদি নির্বাচিত হয় একটা ভালো কিছু তারা দিতে পারবে ঢাকা বিশ্ববিদ্যালয়কে। সো আমাদের বাংলাদেশে আমি এখানে একটু বলে নিই যে যেই জরিপ, জরিপ ইটস আর্ট, এটা একটা শিল্প। এই জরিপের বিষয়টা ডেভেলপ করতে, এটার পাবলিক কনফিডেন্স আসতে কিছুটা সময় লাগে। সুতরাং বাংলাদেশে যে জরিপগুলা হয় সেই জরিপগুলাতে আপনারা দেখবেন যে সেই জরিপে একটা বড় অংশ থাকে ডেটা, যেখানে তারা যারা রেসপন্ডেন্ট তারা তাদের উত্তর দেয় না, তারা বেসিক্যালি বলে না যে তারা কাকে ভোট দেবে। সো এ কারণে আপনার একটা স্যাম্পলে যখন 30 থেকে 40% বেশি রেসপন্ডেন্ট তারা অ্যান্সার দেওয়া থেকে বিরত থাকে, তখন কিন্তু সুইংটা অনেক বড় হয়। যার কারণে যে জরিপগুলা রয়েছে সেই জরিপগুলাতে বিভিন্ন রকম ফলাফল আসলেও 30 থেকে 40% ছাত্রছাত্রী এখনো কিন্তু সবগুলা জরিপেই তাদের অ্যাকচুয়াল প্রেফারেন্সটা এখনো বলেনি। এ কারণে ইটস স্টিল এন ওপেন রেস। তবে যতটুকু আমরা দেখছি যে যে পরিমাণ আমরা আমি একটা জরিপ, যেটা যে দুটা জরিপের কথা আপনি বলেছেন, যেটা প্রথম আলোর রিপোর্ট করেছে, সোচ্চার নামে একটা ওয়াচডগ, তাদের মূল কাজ কিন্তু জরিপ করা না, তারা ক্যাম্পাসে নির্যাতনের ব্যাপারে তারা বেসিক্যালি একটা ওয়াচডগ। সো খুব সারপ্রাইজিং যে আউটকামটা আমি সোচ্চারের ডেটার মধ্যে দেখেছি, সেটা হলো যে 45% ছাত্রছাত্রী তারা রিপোর্ট করেছে যে বিগত দিনগুলোতে তারা সরাসরি নির্যাতিত হয়েছে, নির্যাতন অবজার্ভ করেছে এটা না। সো এটা কিন্তু বিরাট একটা ব্যাপার যে, এবং এটাই ছিল কিন্তু তাদের যে সার্ভেটা, এটার একটা মূল বিষয়। এর বাইরে ন্যারেটিভ নামে আর একটা সংগঠন, তারাও সার্ভে করেছে, কিন্তু যেই সার্ভেটার কথা কোনো মিডিয়াতে আসেনি, সেই সার্ভেটা হলো এই অর্গানাইজেশনটার নাম হলো গণভাবনা, তারা ইনোভেশনের সাথে যুক্ত, তারাও কিন্তু একটা সার্ভে করেছে। সো এই সার্ভে গুলা দেখলে আমরা যেটা দেখবো যে অনেক রেসপন্ডেন্টই কিন্তু রেসপন্ড করছে না। সো এদিক থেকে দেখলে ইট ইজ স্টিল অ্যান ওপেন রেস। আমার সবচেয়ে ভালো লাগার জায়গা যেটা, যে আমরা ইতিপূর্বে বাংলাদেশের ইভেন ছোট ছোট কলেজের ছাত্র সংসদ নির্বাচন ও ছাত্র সংঘর্ষ দেখেছি, বিভিন্ন রকম অস্থিরতা দেখেছি, কিন্তু আমরা একটা সিভিলিটি মেনটেন করে যে সুন্দর ক্যাম্পেইন হচ্ছে, এখানে অবশ্যই খুব তির্যক ভাবে ইভেন গালাগালির পর্যায়েও আছে, কিছু নেগেটিভ ক্যাম্পেইন হচ্ছে, ইটস অল পার্ট অফ দ্য ক্যাম্পেইন। কিন্তু এখানে আমরা দেখলাম যে একেবারে বিপরীত মেরুর ছাত্র সংগঠনগুলা একে অপরের সাথে বিতর্কে সুন্দরভাবে লিপ্ত হচ্ছে, কিন্তু কোনো সংঘর্ষ কিন্তু এখনো পর্যন্ত হয়নি। এটা আমার জন্য খুবই সুখকর একটা দৃশ্য, এবং আমি আশা করি যে এইরকম একটা পারস্পরিক, নিজেদের মধ্যে ডেফিনেটলি মতানৈক্য থাকবে, মতভেদ থাকবে, কিন্তু এটা যেন একেবারে মারামারির পর্যায়ে না পৌঁছে। আমি শেষ করব এটা বলে যে আপনারা দেখেছেন যে মেঘমাল্লার বসু, ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি, তিনি খুবই ভালো একটা ক্যাম্পেইন রান করছিলেন, এবং সে অবস্থায় তার হঠাৎ করে অ্যাপেন্ডিসাইটিস খুব অ্যাগ্রোভেট করলো, এবং তিনি অসুস্থ হয়ে হাসপাতালে গেলেন। এবং ছাত্র শিবির এবং ছাত্র ইউনিয়ন কিন্তু খুব বিপরীত মেরুতে অবস্থান করে। মেঘমাল্লার বসু পাবলিকলি স্লোগান দিয়েছে যে সায়েদ কায়েম পাকিস্তানি, এ ধরনের। কিন্তু আমরা দেখেছি যখন অসুস্থ হয়ে গেল এবং ক্যাম্পেইন করতে পারছে না, তখন তাকে প্রথম যে ব্যক্তিটি দেখা করতে গেল হসপিটালে, সেটা হলো এস এম ফরহাদ, শিবিরের জিএস প্রার্থী, এবং সে খুব আবেগ ঘন একটা স্ট্যাটাস দিয়েছেন, বলেছেন যে আমাদের মতামত ভিন্ন হতে পারে, আমাদের রাজনীতি ভিন্ন হতে পারে, কিন্তু মেঘদা
আপনি সুস্থ হয়ে নির্বাচনের মাঠে ফিরে আসেন, এই দোয়াই করি। সো এই যে সহমর্মিতাটা আমরা জি। দেখছি, এটা কিন্তু অ্যাক্রস দ্য লেভেল সবার মধ্যে। খুব তির্যক কথা বলছেন, বাক্য দিয়ে আক্রমণ করছেন, কিন্তু আবার দেখা হলে সবাই কোলাকুলি করছেন। সো এই দৃশ্যটা একটা আমরা নতুন বাংলাদেশে দেখছি, যেটা এর আগে কোনোদিন দেখিনি। না, চমৎকার। So, এই এখন জায়গাটাতেই পর্যন্ত আমি জি। মনে করি যে এই সুন্দর সহমর্মিতাটা যেন বজায় থাকে। মে দ্য বেস্ট ক্যান্ডিডেট উইন। জি, এখন পর্যন্ত নিঃসন্দেহে নির্বাচনী পরিবেশ খুবই চমৎকার, কারণ আমরা সবসময় দেখেছি রাজনৈতিক সরকার থাকাকালীনই এই ডাকসু চাকসু রাকসু নির্বাচনগুলো হতে, এবং স্বভাবতই রাজনৈতিক যে সরকার ক্ষমতায় থাকে তাদের ছাত্র সংগঠন সেখানে দাপট দেখায়, ভোট কেন্দ্রে ভোট কারচুপি কিংবা দখলের একটা চেষ্টা চালায়, নানা কিছু হয়ে থাকে। তবে আমি নিজেও যদি ব্যক্তিগতভাবে বলি, আমি ক্যাম্পাস সাংবাদিকতা করেছি দীর্ঘদিন। আমি ক্যাম্পাস সাংবাদিকতা দিয়ে সাংবাদিকতা শুরু করেছি এবং সাংবাদিক সমিতির প্রেসিডেন্ট ছিলাম। নানা সময় ছাত্র সংগঠনের রাজনৈতিক দলগুলোর সঙ্গে মেশার সুযোগ হয়েছে। এই ধরনের নির্বাচনী পরিবেশ এর আগে কখনো দেখা গেছে কিনা আমি জানি না, যেহেতু বর্তমান সরকারের কোনো ছাত্র সংগঠন সরাসরি নেই। আমি একটু হাসান ফেরদৌস আপনার কাছে জানবো, নির্বাচনী পরিবেশ নিঃসন্দেহে ভালো, যেটি ডক্টর নাকিবুর রহমান বলছিলেন যে সৌহার্দ্যপূর্ণ, কিন্তু ফলাফল সেটি তো আসলে যারা হেরে যায় তারা কখনোই সৌহার্দ্যপূর্ণ মনে করে না। তারা সবসময় মনে করে যে এখানে কিছু না কিছু একটা হয়েছে। ফলাফলের বিষয়টি পরে আসছি। আপনার কাছে যেটি জানতে চাই সেটি হলো যে কারা এগিয়ে আছে বলে, আপনি হয়তো ডক্টর নাকিবুর রহমানের মতো সরাসরি এদের কারোর সঙ্গে আপনার যোগাযোগ নেই, কিন্তু দেখার সুযোগ তো হচ্ছে, প্রচারণা দেখার সুযোগ হচ্ছে, মানুষের জনগণের মতামত জানার সুযোগ হচ্ছে, ছাত্রদের মতামত জানার সুযোগ হচ্ছে। এখন পর্যন্ত কাদেরকে আপনার কাছে মনে হয় যে এগিয়ে আছে, কিংবা কতটা হাড্ডাহাড্ডি হবে এই লড়াইটা? জুয়েল, আমরা তো আর মাত্র দুদিন পরেই জানবো জি, ফলাফল। জি। একটু অপেক্ষা কেন করি না? আগাম হুম, কেন ভবিষ্যৎবাণী করার তো কোনো প্রয়োজন ওকে, নেই। কতটা তার হাড্ডাহাড্ডি তার হবে? চেয়ে বরং হুম, তার চেয়ে বরং যেই পরিবেশ সৃষ্টি হয়েছে সেদিকে তাকাই একটু আমরা। হুম, হুম, ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস ইউনিয়ন আসলে এত গুরুত্বপূর্ণ কেন? এটাকে আমরা বলি বাংলাদেশের সেকেন্ড পার্লামেন্ট। রাইট। কথাটা একদম ঠিক নয়, এই জন্য যে আমাদের পার্লামেন্ট মোটেই নীতি নির্ধারণ করে না। আমাদের পার্লামেন্ট মূলত দলের নেতা নেত্রী কি বলে দিলেন সেটা গৃহীত হয়। কিন্তু এখানে ডাকসুতে সুযোগ আছে, এবং ইনফ্যাক্ট ছিল এক সময় যেখানে বাংলাদেশের রাজনীতির দিক নির্দেশনা আমরা পেতাম এই ঢাকা ইউনিভার্সিটি থেকে। আমাদের ইতিহাসের প্রায় প্রতিটি বড় বড় ঘটনাই কিন্তু ঢাকা ইউনিভার্সিটি থেকে এই ডাকসু থেকে শুরু হয়েছে, ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু হয়েছে। 52 সালের ভাষা আন্দোলন, 62 সালের আইয়ুব বিরোধী আন্দোলন, 66 সালে 6 দফা আন্দোলন, 69-এর গণজাগরণ, এবং অফকোর্স 71 সালের মুক্তিযুদ্ধ। প্রতিটি ক্ষেত্রে এবং প্রতিটি সবচেয়ে মুহূর্তে 90 এর গণ অভ্যুত্থান, 90 এর গণ 90 অভ্যুত্থান। এবং এরপরে আসছি আমি ভিন্ন কথা, এটা 71 পর্যন্ত কথা বলছি আমি। হুম, হুম, 72 সালে আমি ইউনিভার্সিটির ছাত্র। আমি কি দেখলাম? 72 সালে ছাত্র ইউনিয়ন, আমার নেতা তখন সেলিম ভাই, মাহবুব ভাই জিতলেন 72 সাল। অবস্থা বদলে গেল কবে? 1 বছর পরে 73 সালে। তখন ছাত্র ইউনিয়ন এবং ছাত্রলীগ, সরকারি ছাত্রলীগ একসাথে ফাইট করছে কার বিরুদ্ধে? জাসদ ছাত্রলীগের বিরুদ্ধে, এবং ব্যালট চুরি হলো। ফানি ব্যাপার হচ্ছে, আমার নেতা সেলিম ভাই তখন স্টেটমেন্ট দিয়েছিলেন যে জাসদ ব্যালট চুরি করেছে। 1 সপ্তাহ আগে তিনি প্রথম আলোতে বলেছেন আমি ভুল বলেছিলাম, মাপ চাইছি আমি। হুম, হুম, উনি ফর্মালি বলেছেন মাপ চাইছি আমি। সেই যে 73 সালে ঢাকা ইউনিভার্সিটির নির্বাচন কলঙ্কিত হলো, সঙ্গে সঙ্গে বাংলাদেশ ইতিহাসও কিন্তু বদলে গেল। এই যে আমাদের নির্বাচন ব্যবস্থা যে নষ্ট প্রমাণিত হলো, তার প্রদাহ, তার ভার কিন্তু আমরা এখনো বহন করে চলি, তার ক্লেদ আমরা এখনো বহন করে চলছি। আমাদের পরবর্তী নির্বাচন 2-1টি ব্যতিক্রম ছাড়া প্রতিটি নির্বাচনই কিন্তু ক্লেদাক্ত ছিল। ওই যে আগে বললাম ঢাকা ইউনিভার্সিটি পথ দেখায়, হুম, হুম, 73 সালে ঢাকা ইউনিভার্সিটি পথ দেখিয়েছে কি করে ব্যালট ছিনতাই করতে হয়। আমরা সেই ব্যালটই ছিনতাই করে চলেছি 73 সাল থেকে। এখন কি হচ্ছে? হুম, তফাৎটা কেন এই সময়? এর আগে আমি তোমাদের প্রোগ্রামে বলেছি, আমি যেদিন চিফ অ্যাডভাইজার এবং অন্য সব দলের সদস্যরা মিলে ইশতেহার পড়লেন, ছবিটা মনে আছে? মনে আছে। সংসদের সামনে দাঁড়িয়ে সব নেতারা এবং বৃষ্টিতে কোলাকুলি ভিজতে করলেন, ভিজতে অনেকটা। এবং কোলাকুলি করলেন। অবিশ্বাস্য। আমি দেখছি দাঁড়িয়ে আছে বিএনপির মহাসচিব, পাশে দাঁড়িয়ে আছে মাহফুজ, কোলাকুলি করছে। কবে আমরা দেখেছি যে বিরোধী পক্ষ একে অপরের সঙ্গে কোলাকুলি করে? এ রকিব ভাই যেমন একটু আগে বললেন, শিবিরের ছাত্র নেতা
ছাত্রলীগের নেতার জন্য শুভকামনা করছেন, তার রোগ আত্মরোগ রোগ মুক্তির জন্য, জি। শুভকামনা কবে কবে দেখেছি আমরা? মানে একটা গুণগত পরিবর্তন ঘটেছে বাংলাদেশের রাজনীতি, আমি এটা বিশ্বাস করি, আমি ফার্মলি বিশ্বাস করি যে অ- গত বর্ষা বিপ্লবের পরে বাংলাদেশের রাজনীতিতে, রাজনৈতিক সংস্কৃতিতে একটা গুণগত পরিবর্তন এসছে, এবং এই পরিবর্তনের ফলাফল আমরা পাবো। এখন লক্ষণীয় জিনিস দুটো জিনিস আমরা আমাদের দেখতে হবে। সব ভালো, নির্বাচন হচ্ছে, প্রচারণা হচ্ছে, বিভিন্ন দল সামনে এগিয়ে এসছে। এখন দেখার বিষয় এক, যারা নির্বাচনটা অর্গানাইজ করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, তারা এটা কিভাবে কন্ডাক্ট করে। আমাদের নির্বাচন কমিশন কি যে ভুলগুলি করেছে গত 3-4টা নির্বাচনে, একই ভুল এরাও করে কিনা দেখার বিষয় প্রথম। প্লাস যারা নির্বাচন করছে সেই দলগুলি, তারাই বা কেমন বিহেভ করে, কারণ এই নির্বাচনের আউটকামটা কিন্তু ডিটারমিন করবে আগামী ফেব্রুয়ারি নির্বাচন যে হবে তার ফলাফল কেমন হবে। আমি আশাবাদী, আমি খুবই আশাবাদী দুটো কারণে। প্রথম, বিপ্লব, এই ছাত্ররা সেই বিপ্লবের ফসল, কিন্তু এই ছাত্ররা সেই বিপ্লবের সংগ্রামী সৈনিক, বিপ্লবের সন্তান তারা, চিলড্রেন অফ রেভলিউশন তারা, তাই তো? ফলে এদের হাত ধরে কিন্তু সেই বাংলাদেশ গড়বে যে বাংলাদেশ স্বপ্ন তারা দেখেছে এবং আমাদেরকে দেখিয়েছে। ফলে আমি এক্সট্রিমলি হোপফুল, যদি যদি কোনো দুর্ঘটনা ঘটেও তাতেও আমি উদ্বিগ্ন হব না, কারণ এর পেছনে আছে কারা? সেই তরুণরা, সেই বিপ্লবীরা যারা আমাদের স্বপ্ন দেখিয়েছে। এটা একটা ফ্যাক্টর। আর একটা বড় ইম্পর্টেন্ট ফ্যাক্টর, নারীদের ভূমিকা। আমরা দেখেছি কি এই বিপ্লবের সময় নারীরা একটা বড় রোল প্লে করেছে এবং গ্র্যাজুয়ালি তারা রিট্রিট করেছে, তারা সরে গেছে মঞ্চ থেকে। আমি আশা করছি যে এই খুব বেশি লোক, বেশি মেয়ে কিন্তু দাঁড়ায় নির্বাচনে, না। খুব কম সংখ্যক নারী প্রার্থী হয়েছে, কিন্তু নির্বাচনের সময়, ভোটের সময় মাথায় রাখতে হবে যে ঢাকা ইউনিভার্সিটির অলমোস্ট 45% কিন্তু নেই মেয়ে, জি। অলমোস্ট 45% মেয়ে। তাদের ভারী অংশগ্রহণ, তাদের সিগনিফিকেন্ট পার্টিসিপেশন এই নির্বাচনের ফলাফলটা ডিসাইড করবে। আর একটা সিগনিফিকেন্ট কথা বলি, আমার ভয়ের কথা বলি, আমার সাথে নকিব ভাই মিলবে না আমি জানি, রিপিট করে বলছি, আমার ভয়টা কোথায়? শিবির স্ল্যাশ জামাত যদি ক্ষমতায় আসে, সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে কে? মেয়েরা। গতকাল জামাত একটা স্টেটমেন্ট দিয়েছে, স্কুলে গান শেখানো যাবে না, স্কুলে গান শেখানোর বিরুদ্ধে তারা সরকারের কাছে আবেদন করেছে। নাচ শেখানো, গান শেখানো যাবে না, তার চেয়ে বরং কেরাত শেখাও। একইভাবে ইউনিভার্সিটিতে ছাত্ররা কি করবে? তো দেখো যারা কি করেছে, একটি মেয়ে হেঁটে যাচ্ছে, তাকে থামিয়ে দিয়েছে ইউনিভার্সিটি সাধারণ কর্মচারী, তার পোশাক পছন্দ হয়নি বলে। আমার ভয় হচ্ছে যদি সংকীর্ণ মানা রক্ষণশীল দলের সদস্যরা ক্ষমতার শীর্ষে আসে, সে ইউনিভার্সিটি হোক বা রাষ্ট্রীয় ভাবেই হোক, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে নারীরা। কারণ নারীদেরকে আমরা টেনে নামাতে সারাক্ষণ প্রস্তুত, সে ব্যাখ্যা যাব না কেন, কিন্তু প্রস্তুত আমরা দেখি আমরা। ফলে আমি খুব আশা করব যে নারীরা তো ভোট দিক এবং তাদের সিদ্ধান্ত জানাক তারা কি চায়, আমি আশায় থাকবো। জি, ডক্টর নাকিবুর রহমান, আমি জানি যে হাসান ফেরদৌস যে বক্তব্য দিয়েছেন এই বিষয়ে আপনারও কিছু বলার আছে, কিংবা যেটি পোশাক নিয়ে বলা হচ্ছিল যে এক নারীর, সেটি নিয়ে এর মধ্যে ছাত্র শিবিরও ব্যাখ্যা দিয়েছে, জামাতও ব্যাখ্যা দিয়েছিল। আপনার কাছে একটু শুনবো। একই সঙ্গে আপনার কাছে যেটি যুক্ত করতে চাই সেটি হলো যে না থেকেও এই নির্বাচনে ভোটার হিসেবে আছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। তারা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এখনো আছে, তাদের সবার নিশ্চয়ই ছাত্রত্ব চলে যায়নি কিংবা সবাই ক্যাম্পাসে আসতে পারছে না এমনও নয়, তাদের সমর্থকরা আছে। তাদের ভোটও তো এইখানে খুবই গুরুত্বপূর্ণ, এবং তারা আসলে এখন পর্যন্ত কাদেরকে নেপথ্যে, অর্থাৎ প্রকাশ্যে নয় অপ্রকাশ্যে, এই যে প্যানেলগুলো নির্বাচন করছে কাদেরকে সমর্থন করছে বলে আপনি ধারণা করছেন? অনেক ধন্যবাদ। আমি তো অবশ্যই হাসান ফেরদৌস ভাইকে খুবই শ্রদ্ধা করি। উনার খুব বেশি কথার সাথে আমি দ্বিমত করি না। তবে আমি একটু ক্লারিফাই করার চেষ্টা করি যে ডেফিনিটলি আপনার যে আশঙ্কাটা আছে, সেই আশঙ্কাটা যদি সত্যি হয় তাহলে পরে আমিও সেটা চাবো না। গুড। কারণ আমার আমার বড় দুজন মেয়ে, তারপরে ছেলে। আমি তাদেরকে বাংলাদেশে, আমি জানি না তারা সেটেল করবে কিনা, আমি কিন্তু তাদেরকে বাংলাদেশকে ভালোবাসা শেখাবো। এজন্য নারীদের জন্য যদি এমন কোনো বন্দোবস্ত তাদের ক্ষতির কারণ হয়, আমি সেই আইডিওলজিকে পছন্দ করতে পারবো না। কিন্তু এখানে আমার মনে হয় যে অনেক
এনলাইটমেন্টেরও কিছুটা দরকার আছে, কিছুটা মানে এটা ইটস 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 আই থিঙ্ক টু ওয়েজ, যে যারা একটা ধর্মীয় অবস্থা থেকে, তারা আদর্শিক জায়গা থেকে রাজনীতি করার চেষ্টা করেন, তারা হয়তো তাদের যেই পলিসিগুলা কিভাবে মার্জিনাল কমিউনিটি এটার ব্যাপারে ইম্প্যাক্ট হবে, আই থিঙ্ক দে নিড টু ডু এ বেটার জব অন দ্যাট। আমি সিম্পলি একটু এক্সাম্পল দিয়ে বলি যে আমাকে ডেফিনেটলি আই কাম ফ্রম এ ভেরি কনজারভেটিভ ফ্যামিলি। আমার আব্বা জামাত ইসলামের দীর্ঘদিন ধরে আমির ছিলেন। সো আমাকে অনেকেই বলতো যে আমি যখন ওয়েন আই গ্রু আপ, যখন স্কুল কলেজে পড়তাম, তখন আমাকে অনেকে এই কথাটা বলতো যে জামাত তো মহিলাদেরকে বাসার থেকে বের হতে দিবে না, কাজকর্ম করতে দিবে না। তো আমার ইমিডিয়েট রেসপন্সটা তাদের প্রতি এরকম থাকতো যে ভাইয়া আপনার আম্মা কি করেন, সিম্পলি আমি তাদেরকে জিজ্ঞাসা করতাম। এবং 90% অফ দ্য টাইম আই এম টকিং অ্যাবাউট লেট 80s, আমি যখন স্কুলে পড়তাম, কিংবা আর্লি 90s-এ যখন কলেজে পড়ি সে সময়। তো সে সময় বাংলাদেশে খুব বেশি মহিলা কর্মক্ষেত্রে কিন্তু ছিল না, এটা পার্টিসিপেশনটা এখন অনেক বেশি, সে সময় কম ছিল। সো আমি যাদেরকে জিজ্ঞাসা করতাম তাদের মধ্যে অধিকাংশকেই পেতাম যারা আমাকে এই প্রশ্নটা করতো, কিন্তু এই কমেন্টটা করতো যে জামাত ইসলামী তো নারী বান্ধব না, তারা মহিলাদেরকে কাজকর্ম করতে দিবে না, বাসায় বন্ধ করে রাখবে। তো আমি তাদেরকে যখন জিজ্ঞাসা করতাম যে আপনার আম্মা কি করে, এমনি জাস্ট রেসপেক্টফুলি, খুব মানে অ্যারোগেন্ট ওয়েতে না, অধিকাংশ ক্ষেত্রেই আমি জবাব পেতাম যে তাদের আম্মারা হাউস ওয়াইফ, উইচ ইজ ভেরি কমন বাংলাদেশে। তো আমি বলতাম যে আমার আম্মা কিন্তু হাউস ওয়াইফ না, আমার আম্মা কিন্তু একজন কর্মজীবী। আমার আম্মা বাংলাদেশে প্রথম মিডল ক্লাসের জন্য অ্যাফোর্ডেবল ইংলিশ মিডিয়াম স্কুল প্রতিষ্ঠিত করেছিলেন 79-এ, মানারাত স্কুল, যেটা পরবর্তীতে ইউনিভার্সিটি হয়েছে। এবং সে সময় খুব বেশি মহিলারা এরকম লিডারশিপ পজিশনে এডুকেশনাল ইনস্টিটিউশনগুলোতে কিন্তু ছিল না। আমার সবগুলা বোন হাইয়েস্ট পড়াশোনা করেছে, কাজ করছে। সো এখানে এই ন্যারেটিভটা আমার মনে হয় যে কিছুটা অনেকটা মানে যে জামাতের যেই আইডিওলজি, জামাতের কার্যক্রমের সাথে ফ্যামিলিয়ার না থাকার কারণে এই ভয়টা অনেক সময় হয়। সো ডেফিনেটলি তাদের জেন্ডার ইন্টারাকশনের ব্যাপারে কিছু ইস্যু আছে, এটা নিয়ে কথা হতে পারে। কিন্তু নারীরা মোটা দাগে ক্ষতিগ্রস্ত হবে, আমার মনে হয় যে উই নিড টু টক অ্যাবাউট ইট, যে কিভাবে এই ক্ষতির হাত থেকে বাঁচানো যায়, কিভাবে জামাতের কার্যক্রম কিংবা পলিসি নারীদের ইম্প্যাক্ট না করে এম্পাওয়ার করতে পারে। সো আই থিঙ্ক দেয়ার মাইট বি ডিসএগ্রিমেন্ট, সব বিষয়ে একমত হওয়া যাবে না। বাট আমি জামাত ইসলামীকে যেভাবে দেখেছি কাছ থেকে, আমি মনে করি, আমি এটা বিশ্বাস করি যে জামাত ইসলামের পলিসি নারী বান্ধব। ডেফিনেটলি তারা পর্দার ব্যাপারে গুরুত্ব আরোপ করে, এবং তারা এটাও খুব ক্লিয়ার করেছে যে এই পোশাকের বিষয়টা একান্তই ব্যক্তিগত, এটা কারো উপরে চাপিয়ে দেওয়ার বিষয় না। এবং আমাদের রিলিজিয়নের একটা বড় ওপেননেসের জায়গাটা হলো, ডেফিনেটলি দেয়ার আর ডিফারেন্ট ইন্টারপ্রিটেশনস, কিছু কিছু মানুষ থাকে ওভার জেলাস, আমি তাদের কথা বলছি না। বাট মোটা দাগে রিলিজিয়নের ব্যাপারে কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই, এটা কিন্তু আল্লাহ রাব্বুল ডক্টর আলামিন নাকিবুর কোরআন রহমান, পাকে হাসান বলে ফেরদৌস দিয়েছেন যেটি লা বলেছেন, ইকরাহা ফিদ্দিন, জি যে কারোর উপরে কোনো কিছু চাপিয়ে দেওয়া যাবে না। সো ওই জায়গাটা আমি একটু ক্লিয়ার করতে চাই। সো এখানে মানে ভয়ের কিছু নেই, ডেফিনেটলি কিন্তু সবকিছু নিয়ে আমি কিন্তু এগ্রি এই করবো না। বিষয়টি হাসান ফেরদৌস যেটি বলেছেন, এই বিষয়টি বাংলাদেশের অধিকাংশ নারী এমনটি মনে করেন। এটি এখন পর্যন্ত যেহেতু জামাত সরাসরি রাষ্ট্রীয় ক্ষমতায় যায়নি, তারা কি করবে জানার সুযোগ নেই, কিন্তু এই আস্থার সংকটটা আছে। নারীরা মনে করেন না, যে এটা এটা আমি অ্যাডমিট করছি যে আস্থার সংকটটা আছে, এবং এজন্য জামাত ইসলামী হ্যাড টু ডু এ বেটার জব কমিউনিকেটিং উইথ ইটস কনস্টিটিউয়েন্ট। এবং এখানে আমি যদি একটু ছোট্ট কয়েকটা এক্সাম্পল দিই, যে দেখেন আপনি শিবিরের প্যানেলে কিন্তু একজন প্রার্থী আছে, তার নাম হলো জুমা। সে কিন্তু মানে হিজাবও করে না, মাথায়ও কাপড় দেয় না, এবং সে কিন্তু ছায়ানটের একজন সদস্য, গান করে। সো এই ওপেননেসটা কিন্তু শিবির দেখিয়েছে। এবং আমরা যদি দেখি যে গতকালকেও প্রজেকশন মিটিং করেছে রোকেয়া হলে শিবির, ইট ওয়াজ ওভারফ্লোড। আপনারা অনেকেই হয়তো ছবিগুলো দেখেছেন যে মানে ছাত্রীদের বসার জায়গা দিতে পারছে না। সো এই মিসকমিউনিকেশন গুলা কিন্তু দূর হচ্ছে, যে ডেফিনেটলি দে হ্যাভ এ রিলিজিয়াস বিলিফ, এবং এই রিলিজিয়াস বিলিফটা হয়তো সবাই অ্যাকসেপ্ট করবে না, সবাই পছন্দ করবে না। কিন্তু আমার মনে হয় যে গত 1 বছর অগাস্ট থেকে, কারণ শিবির কিন্তু এর আগে
তাদের ডিহিউম্যানাইজ করে রাখা হয়েছিল ক্যাম্পাসগুলোতে, তাদের কার্যক্রম তাদেরকে হত্যাযোগ্য করে রাখা হয়েছিল, যে কাউকে শিবির হিসাবে আইডেন্টিফাই করে তাকে হত্যা করা পর্যন্ত পারমিসেবল ছিল। এই সোচ্চার যাদের কথা বললাম, দে ডকুমেন্টেড অ্যাটলিস্ট 150 কেসেস ঢাকা ইউনিভার্সিটিতে, যে ছাত্রদেরকে 4 তলা থেকে ফেলে দেওয়া হয়েছে। প্রক্টরের কাছে যখন সে নালিশ করলো, তখন প্রক্টর পুলিশ ডাকে তাকে হাসপাতালে পাঠানোর বদলে তাকে জঙ্গি মামলা দিয়ে অ্যারেস্ট করে নিয়ে গিয়েছে। এই ধরনের অত্যাচার কিন্তু ক্যাম্পাসে সহ্য করেছে শিবির। সো এই এবং অগাস্টে আপনার ফাহাদকে হত্যা করা হয়েছিল বুয়েটে এই শিবির বলেই। 5ই অগাস্টের পরে কিন্তু পুরো একটা বছর ক্যাম্পাসের যারা ছাত্রছাত্রী তারা কাছ থেকে শিবিরকে দেখেছে, যে যেই ভয়ের কথা তারা শুনেছে, কিন্তু বাস্তবিকে তারা দেখলো যে এটা কিন্তু মানে দিস ইজ টোটালি ডিফারেন্ট। হ্যাঁ, ডেফিনেটলি দেয়ার আর সাম ব্লিপস। হাসান ফেরদৌস ভাই যে কথাটা বলেছেন, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা কর্মচারী একটা মেয়েকে পোশাক পরা নিয়ে এসে মোরাল পুলিশিং করতে গিয়েছে। সো বিষয়টা হলো যে এই ধরনের বেয়াকুফ লোকজনের কাজের দায় দায়িত্ব কিন্তু অনেক সময় পত্রপত্রিকাগুলা শিবিরের উপরে দায় চাপিয়ে দেয়। কিন্তু এই ধরনের ব্যক্তিদেরকে প্রতিহত করাটাও কিন্তু ছাত্র সমাজ সবার দায়িত্ব। যে মোরাল পুলিশিং এর দায়িত্ব আমার না, আমার মোরাল পুলিশিং এর কোনো অথরিটিও নেই। সো এই ধরনের কিছু ঘটনা ঘটেছে, ডেফিনেটলি এই ব্যাপারে সবাইকেই সামনে এগিয়ে আসতে হবে। এবং এখানে এটা নিয়ে যে একটা ছোট্ট মিস ইনফরমেশন ছড়ানো হয়, যে ছেলেটাকে নাকি শাহবাগ থানাতে ছুটানোর জন্য, মুক্ত করার জন্য ফরহাদ গিয়েছিল, কিন্তু ফরহাদ কিন্তু এটা বারবার ক্লিয়ারিফাই করেছে যে এই ছেলেটাকে অ্যারেস্ট করার পরে তৌহিদে জনতার নামে থানা আক্রমণের একটা প্ল্যান হচ্ছিল, একটা সংঘর্ষের মতো অবস্থা হয়েছিল। তখন শাহবাগ থানার ওসি এই ফরহাদকে টেলিফোন করেছিল। মানে আপনার কি বলা যায়, যে বৈষম্য বিরোধী ছাত্র এবং ফরহাদকে ফোন দিয়েছিল যে পরিস্থিতি বেগতিক হচ্ছে, আপনারা আসেন। সো বেসিক্যালি ফরহাদ তখন এই রেসপন্স নিয়ে গিয়েছিল, ছেলেটাকে মুক্তি করার জন্য না, ছেলেটাকে আদালতে পাঠিয়ে দিয়েছিল, যে আদালত যেটা ফয়সালা করে। সো এখন এটা হি কুড হ্যাভ হ্যান্ডেলড ইট ডিফারেন্ট ওয়ে, কিন্তু দিস ইজ দ্য ফ্যাক্ট। সে কিন্তু এই ইভ টিজার, ইটস ইভ টিজিং, কারো পোশাক নিয়ে মোরাল পুলিশিং করার অথরিটি কারো নাই। সো এই ইভ টিজারকে ডিফেন্ড করার জন্য করা যায়। সো হি এক্সপ্লেইন দ্যাট। সো ওই জায়গাগুলো আমাদের ক্লিয়ারিফাই করতে হবে। সো ডেফিনেটলি, কিন্তু আমরা মানে ডেফিনেটলি আমাদের আমি যে চিন্তা করি, আমার সাথে সবার চিন্তার মিল হবে না। আমি যেটাকে নারী বান্ধব মনে করি, হাসান ফেরদৌস ভাই সেটাকে নারীদের প্রতি বিরূপ আচরণ মনে করতে পারে। সো আমরা কিন্তু কথাবার্তা বলে নিজেদের মধ্যে দূরত্বটা কমিয়ে আনতে পারি। সো আই থিঙ্ক দ্যাট নিডস টু বি অ্যাড্রেসড, এবং এভাবেই কিন্তু আমরা নিজেদের মধ্যে দূরত্বটা কমিয়ে এনে একটা সহনশীল সমাজ আমরা বিনির্মাণ করতে পারি। আমার মনে হয় সেই জায়গাটা তৈরি করা দরকার। আমি একটু বলি জুয়েল, আমি একটু বলতে চাই। উনি অনেক নকি ভাই অনেক কথা বলেছেন, বলে আমাকে একটু সময় দাও বলবার জন্য। আমি সরাসরি জামাতকে বা ছাত্র শিবিরকে নিয়ে কথা বলছি না। আমার মূল সমস্যা হচ্ছে যে যখন ধর্মীয় মূল্যবোধ দ্বারা সামাজিক নর্মগুলো ডিটারমিন হয়, তখন প্রবলেম দেখা দেয়। একটি বিশেষ ধর্মের মূল্যবোধ দ্বারা সামাজিক নর্ম ডিটারমিন হচ্ছে। আমি জাস্ট কম্পেয়ার করবার জন্য, আফগানিস্তান তো অত্যন্ত একটা ইসলামিক দেশ, তাই না? তাই তো, অত্যন্ত ইসলামিক দেশ, একদম সাচ্চা ইসলামিক দেশ। তার একটা 900 পাতার একটা নিয়ম তালিকা পেশ করেছে কি কি করতে হবে মেয়েদের। 900 পাতার প্রায়, এই তারা মাস 6 আগে প্রমালগেট করেছে। যদি এটাকে আমরা মডেল ধরি, আমরা এইভাবেই মেয়েদের কি ব্যবহার, মেয়েদের দে মাস্ট বিহেভ লাইক দিস। কিরকম বিহেভ করতে হবে? রাস্তায় বেরোবে, একলা বেরোতে পারবে না, সাথে কেউ থাকতে হবে। ব্যাংকে যাবে, লোন পাবে না, লোন তারা পাবে না, তার স্বামী পুত্র ইত্যাদি লোন পেতে পারে তার নামে। আরো ইন্টারেস্টিং, তারা কখনো গলা উঁচি কথা বলতে পারবে না। এমনকি তুই যারা ধর্মীয় গ্রন্থ থেকে পাঠ করে, তাদের গলা অন্য কেউ শুনতে পাবে না। যদি আমাদেরকে এই রিলিজিয়াস নর্মটা আমাদের কমন নর্ম হয়ে পড়ে, তাহলে নর্ম নয় হাসান ফেরদৌস আমাদের। আমি অফকোর্স রিলিজিয়াস, আমি আগে কি বললাম, একটা সর্বোত্তম ধর্মীয় এক্সাম্পল হচ্ছে আফগানিস্তান, তাই তো? আফগানিস্তান তো ফাইট করেছে কি নিয়ে? ইসলাম নিয়ে, ধর্ম নিয়ে ফাইট করেছে তো। এন্ড দে হ্যাভ এস্টাবলিশড देयर ওন ব্র্যান্ড অফ ইসলাম, তাই তো? আমরা এগ্রি করে ভিন্ন কথা। সৌদি আরবে হাত কেটে দেয়, আছে তো? সৌদি আরবে এক লোক 4টা বিয়ে করে, আছে তো? সবই তো নর্ম বিরোধী, বাট দে আর অল রিলিজিয়াস, বেসড অন রিলিজিয়াস নর্মস। আমি শুধু বলছি ভাই, ধর্মটাকে সমাজের মধ্যে এনো না। তুমি পার্সোনাল লাইফে কি করো ভিন্ন কথা, that must not become our common norm. কেমন? যেমন ধরো যে একটা এক্সাম্পল দিই,
জামাতের আমির কি বলেছেন, যে কোনোভাবেই তিনি নারীকে রাষ্ট্রের প্রধান মানতে রাজি নন। ইটস পসিবল না, কারণ তার ধর্মে এটা গ্রহণযোগ্য নয়। তার মানে খালেদা জিয়া পিএম হতে পারবেন না, তার মানে কি বলে শেখ হাসিনা হতে পারবেন না, ইত্যাদি ইত্যাদি। আমাদেরকে আগে থেকে তিনি জানিয়ে দিচ্ছেন। আমি কিন্তু একসেপ্ট করবো না ভাই যদি নারী হয়, তার মানে ডিসক্রিমিনেশন বিগিনস ফ্রম ডে ওয়ান। তাই তো আমাকে একসেপ্ট করতে হয়, তাতে আমাকে আপত্তি করতেই হবে আমাকে। কিন্তু তর্কটা আমি এখানে, এটা এটা আমার ক্ষেত্র নয় যেখানে আমরা ডিবেট করবো ধর্ম নিয়ে। আমার শুধু একটাই বক্তব্য, এই সুযোগ একটা মেয়েদের তাদের বক্তব্যটা পেশ করার, দে ক্যান প্রেজেন্ট দেয়ার ভার্ডিক্ট, তারা কি চায়, কেমন ধরনের। একটু আগে নকিব ভাই বললেন ঘরে লোক দেওয়ার জায়গা নেই, ইফ দ্যাট ইজ হোয়াট দে ওয়ান্ট, আই এম ফাইন উইথ দ্যাট। তাই যদি হয় যে মেয়েদের ভোটে অবশেষে এমন ছেলেরা ক্ষমতায় আসবে যারা মেয়েদের অধিকারকে খর্ব করবে, ইট ইজ দেয়ার চয়েস। সেই চয়েসটা এবার দেওয়া হচ্ছে। সে কারণে আরো বেশি আমি উৎসাহী, যাতে করে নির্বাচনটা সকল শৃঙ্খল মুক্ত হয়, যাতে করে নির্বাচনটা সবার জন্য স্বচ্ছ এবং উন্মুক্ত হয়। ফলে আমি ওয়েট করছি ভোটের ফলাফল দেখবার জন্য। থ্যাংক ইউ। জি, হাসান ফেরদৌস ভাই, আপনার কাছে ও প্রশ্নটা রাখি, যেটি ডক্টর নাকিব এর কাছে রেখেছিলাম, কিন্তু হয়তো আমরা জবাব নেওয়ার সময় পাইনি। 30 সেকেন্ডে জাস্ট একটু রেসপন্ড করি যে জি। হাসান ফেরদৌস ভাই, আপনি আফগানিস্তানের যে এক্সট্রিম এক্সাম্পল দিলেন, ইটস ওয়ারিসাম। এবং জাস্ট টু ক্লিয়ারিফাই যে শাদি হামদির একটা খুব সুন্দর বই আছে, যদি ইটস এ সিরিজ, রিথিঙ্কিং পলিটিক্যাল ইসলাম। সো ওখানে উনি খুব মোটা দাগে বুঝিয়েছেন যে আমরা ওয়েস্টে কিংবা আউটসাইড ইসলামিক রেলম, আমরা একটা মানে ইসলাম বলতে একটা সার্টেন জিনিস খুব কনফাইন্ড, 0 অথবা 1, সাদা অথবা কালো বুঝি, বাট ইট হ্যাজ মেনি ডিফারেন্ট ফ্লেভার্স। সো আফগানিস্তানের আপনি যে এক্সাম্পলটা দিলেন, আই থিঙ্ক দুনিয়াতে অলমোস্ট আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে 98% অফ দ্য মুসলিমস হু প্র্যাকটিস, দে ডোন্ট এগ্রি উইথ দ্যাট ভার্সন অফ ইসলাম। So there are a lot of different versions. So again, at the end of the day, আমি সবকিছুর সাথে এগ্রি করব না। আমি সবকিছুর সাথে আবার মানে জাস্ট বিকজ আই ডিসএগ্রি উইথ সামথিং, এটাকে আমি ডিহিউম্যানাইজও করব না। সো ওই জায়গাটাতে যদি আমরা যাই তাহলে পরে, এবং আমাদের মধ্যে যদি কমিউনিকেশন গুলা হয়, তাহলে কিন্তু অনেক মিসকনসেপশনটা আমরা দূর করতে পারি। সো আমি জাস্ট এতটুকু বলছি যে উই ক্যান ইনশাল্লাহ টক অ্যাবাউট দ্যাট সাম আদার টাইম, আরো বেশি করে। কিন্তু মানে আমি জাস্ট কনক্লুড করতে চাই এই জায়গায় যে মানে ইসলামের যেই নীতি, মানে ডেফিনেটলি দেয়ার আর ফিউ থিংস যেটা একেবারে স্ট্রেট ফরওয়ার্ড, যে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, রমজানের রোজা রাখতে হবে। সো দিজ আর রিটেন অন দ্য স্টোন, এ ব্যাপারে কারোর মধ্যে কোনো দ্বিমত নাই। কিন্তু আপনার যখন when it comes to transaction, Islam is very progressive and there are a lot of room for interpretation, এবং এটাকে কেউ কেউ একেবারে লিটারালি নেয়, কেউ কেউ এটাকে সময়ের সাথে অ্যাডাপ্ট করে। সো there is room for adapting ডিবেট এন্ড ডিসকাশন। progressive. নকিব ভাই, আমার তর্কটা ধর্ম নিয়ে নয়, কিন্তু আমার তর্ক ইসলাম নিয়ে নয়, কিন্তু রাইট, আমার তর্ক ইসলাম যখন কিন্তু- ধর্মের নর্মগুলি আমার উপর চাপিয়ে দেওয়া হয়। ধর্ম নিয়ে আমি ধর্ম বিশেষজ্ঞ নই, আমার কোনো আগ্রহ নেই। আমি শুধু চাই না আপনার নর্মস গুলি আমাকেও পালন করতে বাধ্য করা হোক। আমাকেও definitely, হিজাব, definitely. আমি এটাতে আমি- হিজাব না পড়লে ক্লাসে, আমি বলি আপনাকে, ক্লাসে শিক্ষক দেখা গেছে, এমন এক্সাম্পল আছে, হিজাব পরে আসেনি বলে ক্লাস থেকে তাকে ফাইন করা হয়েছে। উল্টো ঘটেছে, হিজাব পরে এসছে বলে তাকে ফাইন করা হয়েছে। বের করা So we- দুটোই আমাদের we need to গ্রহণযোগ্য oppose both. নয়। We need to oppose both. এক্স্যাক্টলি। আমার যেটা- কথা বলি, আমি ধর্ম নিয়ে কোনো বিবাদ নাই, শুধুমাত্র আমি চাই না যে ধর্মটা বিকামস কমন স্ট্যান্ডার্ড। ধর্মটা মাস্ট, যে ধর্মই হোক না কেন। এবং এটা তো ধর্ম নয়। আপনি যে আফগানিস্তানের কথা বলছিলেন, অর্থাৎ কেন নারীদের নয়? তার ক্ষেত্রে কাছে ধর্ম তো, পায়ের তোমার কাছে বিপরীতে নয়, বেড়ে কিন্তু হচ্ছে। তার কাছে তো অবশ্যই ধর্ম। কিন্তু আমাদের তারা নবীজির যুদ্ধ ধর্মে করেছে, তো- তারা রক্ত দিয়েছে, তারা জি। ফট ফর দিস। তোমার না হতে পারে এই ধর্ম, তাতে কি আসে যায়? তার ধর্ম তো বটে এটা। দে হ্যাভ ফট ফর ইট, ওকে, দে হ্যাভ ডাইড ফর ইট। বাট আমাদের নবীজির সম্পর্কে আমরা একটা ছোট দেখেছি জিনিস নারীরা একটু যুদ্ধে just বলি যেতে যে দেখেছি। কোনো মানে যে কোনো সোশ্যাল নর্ম কিন্তু ইটস ডিরাইভড ফ্রম সামথিং, যদিও এটা চাপিয়ে দেওয়ার কথা না। সো সাম নর্মস ক্যান বি ডিরাইভড ফ্রম রিলিজিয়ন ইফ ইট ইজ বেনিফিশিয়াল ফর অল। সো ওই জায়গাতে এগেন আমি চাপিয়ে দেওয়ার কথা বলছি না, বাট আমি বলছি যে নট এভরিথিং দ্যাট ইজ রিলিজিয়াস হ্যাজ টু বি রিজেক্টেড। If it is beneficial for the society, maybe people might agree. So ওই জায়গাটাতেও ওপেননেস থাকাটা মনে হয় there is room.
জি, নাকি ভাই, এবং আমি আবারও বলি, ধর্মের কোনো কিছু খারাপ আমি বলছি না, রাইট, ধর্মের কোনো খারাপ, আমি শুধু বলছি প্লিজ তোমার ধর্মটা আমাকে পালন আমার উপর করতে বাধ্য চাপিয়ে দিও করো না। না, দ্যাটস অল জি, আই এম সেইং, না না এটা এটা দ্যাটস এটা অল আই এম এটা সেইং। it is against Islamic principle to force people to practice এটা মানে এটা যারা ধর্মেও করে এটা তারা নিষেধ করা বেসিক্যালি আছে, ধর্মবিরোধী কাজ করছে। ধর্মেও নিষেধ করা আছে সেখানে যে আমার প্রবলেম, হ্যাঁ, সেখানে আমার প্রবলেম। আপনি আপনার প্রিন্সিপাল নিয়ে থাকুন, আপনি হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ পড়ুন, কোনো সমস্যা নেই, আমাকে এক্সপেক্ট করেন না না যে আমাকেও এক্স্যাক্টলি 5 ওয়াক্ত নামাজ পড়তে রাইট, হবে, এবং এবং দ্যাটস সত্যিকারের অল। ধর্ম কিন্তু ওটি বলছে যে তোমার ধর্ম তুমি আমার উপর চাপিয়ে দিও না, যেটি দিও না। হাসান So ফেরদৌস এটা বলছেন। কোরআনের আয়াত লা ইকরাহা জি, ফিদ-দীন, that there is no compulsion on religion. ওকে, আমার অথচ মনে হয় প্রতিদিন তাই হচ্ছে, অথচ প্রতিদিন প্রতিটি সোকল ধর্মীয় রাষ্ট্রগুলিতে, আমাদের দেশেও, আমেরিকা কি হচ্ছে আজকাল, ক্রিশ্চিয়ানিটি হ্যাজ বিকাম দ্য প্রিন্সিপাল স্ট্যান্ডার্ড অফ লিভিং। মার্কিন যুক্তরাষ্ট্রে এখন এই যে আমাদের যে নতুন প্রেসিডেন্ট এসছেন, ক্রিশ্চিয়ান ভ্যালুস কে তিনি প্রমোট করতে চাইছেন। তুমি কি জানো আমাদের পররাষ্ট্রমন্ত্রী রুবিও সাহেব নির্দেশ দিয়েছেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ে আনক্রিশ্চিয়ান বিহেভিয়ার যদি কেউ করে, ইফ ইউ বিহেভ আনক্রিশ্চিয়ান লাইক, রিপোর্ট করতে হবে। এনিওয়ে, আমার মনে হয় এই পুরো বিষয়টি এটি আমার এরকম। আপত্তি, তুমি ক্রিশ্চিয়ান আমি নন ক্রিশ্চিয়ান, এই তোমার ক্রিশ্চিয়ান ভ্যালুস দিয়ে ডোন্ট জাজ মি, তোমার ইসলামিক বা হোয়াট এভার ভ্যালুস দিয়ে আমাকে জাজ করো না, দ্যাটস অল আই এম সেইং। জি, এবং No, পুরো I বিষয়টি don't সম্ভবত disagree with that. Good, thank you. ফেরদৌস ভাই, জি, পুরো I বিষয়টি agree with সম্ভবত that যে এরকম কোনো যে একটা compulsion আতঙ্ক আছে। করা যাবে না কারো উপরে। জি, একটা আতঙ্ক আছে, নারীদের মধ্যে একটা আতঙ্ক আছে, কিন্তু ডক্টর নাকিবুর রহমান বলছিলেন যে 1 বছর এর আগে হয়তো শিবিরকে ওপেনলি এইভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, বিশেষ করে নারী শিক্ষার্থীরা দেখার সুযোগ পায়নি, কিন্তু 1 বছর তো তারা দেখেছে। এখন দেখার পর যদি তারা মনে করে রোকে হলের মতো তারা ভোট দেবে, তারা আস্থা পাচ্ছে শিবিরের উপরে, সেটি অবশ্যই হাসান ফেরদৌস বলছেন যে তাদের চয়েস, এবং শিবির কিংবা জামাত। আর একটু এটা একটু ব্রডেন করো, বাংলাদেশে কি ঘটছে এই মুহূর্তে। গতকাল দুদিন আগে কি দেখলাম আমরা, বাজার আক্রমণ হচ্ছে, কবর খুলে লাশ তুলে নিয়ে আসছে, কার নামে? ইউ মে ডিসএগ্রি, এটা তার তোমার ধর্ম নয়, ধর্মের নামেই তো সে করছে কাজগুলি, ধর্মের And it নামেই তো needs এই to be ভয়াবহ condemned. কাজগুলি করছে। It needs to be condemned. এনিওয়ে, আমরা একটু হাসান ফেরদৌস আপনার কাছে এই প্রসঙ্গে আরেকটু জানি, সেটা হলো যে এই নির্বাচনের ফলাফলটা, সেটি জাতীয় নির্বাচনের জন্য, যেহেতু ফেব্রুয়ারি নির্বাচনের খুব কাছাকাছি সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে, সেইখানে জনমতের ক্ষেত্রে কোনরকম প্রভাব রাখবে বলে মনে করছেন কি? অ্যাবসলিউটলি রাখবে। ঢাকা ইউনিভার্সিটি অলওয়েজ ডিসাইড করেছে, নানাভাবে আমাদের জাতীয় চিন্তাধারাকে প্রভাবিত করেছে, ফলে এই নির্বাচনের ফলাফল তো একটা আমি কি বলবো মাইল ফলক একটা, এটা একটা ব্যারোমিটার তো একটা অবশ্যই আমাদের জনমতের। এই ছাত্ররাই তো মেইন স্টে আমাদের পলিটিক্সের, ফলে তারা কি সিদ্ধান্ত নিল তাকে আমাকে প্রভাবিত করবে না। যেমন ধরা যাক, ছোট্ট এক্সাম্পল দিই আমি, দুটি যে এসছে সার্ভে এসছে, দুটি সার্ভে দেখতে পাচ্ছি আমরা কি এগিয়ে আছে ছাত্র শিবির। হোয়াট ডাজ ইট মিন? তার মানে ছাত্রদের মধ্যে একটা বড় অংশ ছাত্র শিবির করে, ছাত্র শিবির গত আন্দোলনে একটা বড় ফ্যাক্টর ছিল তো, এবং কোয়াইট লাইকলি দেশের ভেতরেও একটা সিগনিফিকেন্ট অংশ শিবির স্ল্যাশ জামাতের রাজনীতি ফলো করে। ফলে যদি এইটাই সত্যি হয়ে থাকে, আমি জানি না ফলাফল, যদি এই সমীক্ষায় সঠিক হয়ে থাকে, তবে তার প্রতিফলন জাতীয় নির্বাচনে পড়বে, এতে কোনো সন্দেহ নেই। একটা কথা তোমাকে বলি, আমি বাংলাদেশে একটা বড় রকম পরিবর্তন ঘটেছে, বোধহয় এটা আমার সাথে নকি ভাই এগ্রি করবেন। পরিবর্তনটা কি জানো? আমাদের একটা বড় রকমের মনোসাংস্কৃতিক পরিবর্তন ঘটেছে। গত 50 বছরে আমরা কি করেছি? আমরা একটা উদারনৈতিক রাজনৈতিক স্ল্যাশ সাংস্কৃতিক ব্যবস্থা প্রতিপালন করেছি। উদারনৈতিক, লিবারাল স্ল্যাশ সেকুলার। ভারতেও একই কাণ্ড ঘটেছে, and it has failed spectacularly. আমেরিকা তো একই অবস্থা, শুধু আমেরিকা নয়, পুরো পশ্চিমা বিশ্বে সোকল উদারনৈতিক ব্যবস্থা কমপ্লিটলি ফেল করেছে। এখন নতুন যে ব্যবস্থা গড়ে উঠছে একে বলা হচ্ছে পোস্ট লিবারাল এজ, উত্তর উদারনৈতিক সময়, যেখানে 3টা জিনিস গুরুত্বপূর্ণ: 1 ন্যাশনালিজম, 2 রিলিজিয়ন, ইনফ্যাক্ট আমেরিকার জন্য ক্রিশ্চিয়ানিটি, আর 3 ক্রিশ্চিয়ান কনজারভেটিভ ভ্যালুস স্ল্যাশ কালচার। আমাদের দেশে একই ঘটনা ঘটেছে, কিন্তু আমাদের দেশে গত 50 বছরে আমাদের সকল উদারনৈতিক রাজনৈতিক সাংস্কৃতিক ব্যবস্থার ফলে একটা বড় রকমের সাংস্কৃতিক মনোজাগতিক পরিবর্তন ঘটেছে, যার প্রতিফলন এই যে গত বিপ্লবে দেখেছি আমরা। যেমন ধরো যাক, ছোট্ট এক্সাম্পল বলছি তোমাকে আমি দিচ্ছি, নতুন যে দল হয়েছে এনসিপি কি বলেছে?
আমরা একটা মধ্যপন্থী দল, নিজেরা ঘোষণা করছে। হুম হুম আমরা চিরকাল ভেবে এসেছি কি ছাত্ররা সবসময় বাম ভেঁসা হয়, তাই তো? হুম হুম। এনসিপি অ্যানাউন্স করছে যে না আমরা মধ্যপন্থী। তার মানেটা কি? তারা এমব্রেস করছে ধর্মীয় মূল্যবোধ গুলিকে, এমব্রেস করছে তাদের ম্যানিফেস্টোতে। এটা আগে কখনো দেখিনি আমরা, কিন্তু আমরা কখনো কোন মেইন স্ট্রিম পলিটিক্যাল পার্টি ফর্মালি অ্যানাউন্স করছে যে ধর্ম হবে আমার একটা এলিমেন্ট, আমরা দেখিনি আমরা। এটা ঘটলো কেন? তার বড় কারণ হচ্ছে যে বাংলাদেশের সামগ্রিক সমাজ ব্যবস্থায় একটা বড় রকমের পরিবর্তন এসছে। তুমি চাও বা না চাও, আমি চাই বা না চাই, ইট হ্যাজ হ্যাপেন্ড, এটা ঘটেছে। এবং তার প্রতিফলন ছাত্রদের রাজনীতিতে, ডাকসু নির্বাচনে এবং প্রবলি ফেব্রুয়ারি নির্বাচনে আমরা দেখতে পাবো। জি, ডক্টর নাকিবুর রহমান, এই প্রশ্নটি শুরুর দিকে আপনাকে করেছিলাম, সেটা হলো যে ভোটাররা আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, ছাত্ররা আছেন, শিক্ষার্থীরা আছেন, সেখানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের লোকজন আছেন, এবং জাতীয় নির্বাচনও একই কথাই খাটে যে ভোটাররা আছেন, অর্থাৎ আওয়ামী মনা, আওয়ামী সমর্থক ভোটাররা জাতীয় নির্বাচনে আছেন, ছাত্রলীগ মনা, ছাত্রলীগ সমর্থক ভোটাররা ডাকসু নির্বাচনে আছেন। তাদের ভোটটা, তারা তো ভোট দিতে যাবেন, তাদের ভোটটা এই ডাকসু নির্বাচনে কোনো ফলাফলটাকে একটু উলটপালট করে দিতে পারে বলে আশঙ্কা করছেন কিনা? ডেফিনেটলি যেই আশঙ্কাটা আছে, কিন্তু বিষয়টা হলো যে আমরা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্পেশালি আবাসিক ছাত্রদের ব্যাপারটা দেখি, যে বিগত দিনগুলোতে ছাত্রলীগের যেই পরিমাণ আমাদের আমরা আমেরিকাতে যারা থাকি কিংবা ঢাকা ইউনিভার্সিটিতে যারা পড়েনি, তারা হয়তো এই গেস্ট রুম, কমন রুম কালচারটার সাথে পরিচিত না। যে একটা নতুন ছাত্র যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসে, তার ঢাকাতে থাকার কোনো জায়গা নাই, তাকে হলে থাকতে হবে, সে এই গণরুম, গেস্ট রুম কালচারের মধ্যে কিন্তু পড়ে যায়, এবং সেই গণরুমে থাকার বিনিময়ে তাদেরকে ছাত্রলীগের নেতাদের দাস হয়ে থাকতে হয়েছে। এর বাইরে কেউ ছিল না ঢাকা বিশ্ববিদ্যালয়তে। বিগত দিনগুলোতে হলে থেকেছে, ছাত্রলীগের সমাবেশ কিংবা কোনো মিটিং এ যায়নি এরকম একজন মানুষকে খুঁজে পাওয়া যাবে না। এ কারণে আমি সোচ্চারের যে ডেটাটা দিলাম, যে 45% রেসপন্ডেন্টরা বলেছে যে তারা নির্যাতিত। একটা বিশ্ববিদ্যালয়ে যদি এটা আমরা র্যান্ডম স্যাম্পলিংটা যদি পপুলেশনের রিপ্রেজেন্টেটিভ হয়, সেখানে এত বড় অংশ যদি নির্যাতিত হয়ে থাকে, তার বাইরে মোটা দাগে আপনি বলতে পারেন 80 থেকে 90% ছাত্রছাত্রী কিন্তু এটা সাক্ষী যে নির্যাতন হয়েছে। সুতরাং ছাত্রলীগ এবং আওয়ামী লীগের জনপ্রিয়তা ঢাকা বিশ্ববিদ্যালয়তে খুব বেশি আছে, কিংবা বাংলাদেশের অন্যান্য জায়গায় তাদের যে জনপ্রিয়তা সেটাকে রিফ্লেক্ট করে, এটা প্রবাবলি না। অনাবাসিক ছাত্রদের মধ্যে হয়তো পারিবারিকভাবে যারা আওয়ামী লীগের প্রতি লয়াল এরকম একটা ভোট থাকতে পারে, কিন্তু আবাসিক ছাত্রদের মধ্যে ছাত্রলীগের যারা বড় ডাকসাইটের নেতা ছিল, তারা তো পলাতক, জি, তারা সেটি তো হল ক্যাম্পাসে নাই। হল এই কারণে সংসদের নির্বাচনটাকে প্রভাবিত এই করবে কারণে না, কিন্তু বাদবাকি ডাকসু। যারা নির্যাতিত, ইভেন তারা যদি আওয়ামী ফ্যামিলি থেকে এসে থাকে, তারা কিন্তু সেই নির্যাতনের কথা ভুলে নেই। সো এই কারণে আবাসিক হলগুলোতে ছাত্রলীগের খুব বেশি প্রভাব কিংবা সমর্থন আছে বলে আমি মনে করি না। কিন্তু অনাবাসিক ছাত্রদের মধ্যে ডেফিনেটলি আওয়ামী লীগ যেহেতু একটা ঐতিহ্যবাহী রাজনৈতিক দল, এর কারণে কিছুটা সমর্থন থাকতে পারে, কিন্তু এই সংখ্যাটাও খুব বেশি না। কিন্তু আমরা এর মধ্যে দেখেছি যে আওয়ামী লীগের কিংবা ছাত্রলীগের যারা মানে ইনফ্লুয়েন্সার বলতে পারেন, অমির রহমান পিয়াল থেকে শুরু করে, তারা শিবির ঠেকানোর জন্য ছাত্র দলকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানিয়েছে। সো এই বিষয়টা আমার মনে হয় যে ছাত্র দল ইজ নট হ্যাপি টু রিসিভ দ্যাট এন্ডোর্সমেন্ট। তো এই কারণে একটু বিব্রতকর অবস্থা তাদের। কিন্তু এখানে বিষয়টা হয়েছে কি, যে যদি একক কোনো প্রার্থী থাকতো ছাত্র শিবিরের বিরুদ্ধে, তাহলে কিন্তু সেখানে ছাত্রলীগ যারা সমর্থন করে কিংবা ডাইহার্ড সাপোর্টার, তারা স্ট্র্যাটেজিক্যালি ভোট দিতে পারতো। কিন্তু এখন ক্যান্ডিডেট এত বেশি হয়েছে যে উমামা ওয়াজ এ স্ট্রং ক্যান্ডিডেট ইতিপূর্বে, কিন্তু প্রবাবলি শেষের দিকে এসে প্রচারণায় খুব একটা সুবিধা করতে পারেনি। আর একটা স্বতন্ত্র প্রার্থী শামীম নামে একটা ছেলে, যে জাসদ ছাত্রলীগ করতো একটা সময়, অনেকে বলে যে ছাত্রলীগের প্রচুর পরিমাণ ভোট সেও পাবে। সো এরকম কয়েকজন আছে। অবশ্যই বৈষম্য বিরোধী ছাত্রদের যে প্রতিনিধি আব্দুল কাদের, তাকে তো ছাত্রলীগের ভোট দেওয়ার কোনো প্রশ্নই আসে না। সো এই কারণে তারা কোথায় দিবে এটা কিন্তু দে আর নট শিওর। সো ডেফিনেটলি মানে শিবির ঠেকানোর জন্য এদের একটা বড় অংশের ভোট হয়তো ছাত্রদল পেতে পারে, উমামা পেতে পারে, শামীম পেতে পারে।
বাট আমার মনে হয় না যে এই সংখ্যাটা খুব বড় হবে। বাংলাদেশের ওভারঅল রাজনীতিতে আওয়ামী লীগের অর্থাৎ ফলাফলটা সমর্থনটা যত পাল্টে বেশি, দেওয়ার মতো ঢাকা বড় নয় বলে বিশ্ববিদ্যালয়তে মনে আমার করছেন। মনে হয় যে এটা অত বেশি না, এবং ইট উইল নট বি ইউনিফর্ম। এবং এখানে অনেকগুলো ডাইনামিক্স আছে যে সবার কারো পরিচিত বন্ধু বান্ধব, এই ফ্যাক্টরটা কিন্তু কাজ করে। মানে এবং আমার মনে হয় যে এইবার ভোটে উই উইল সি, এটা আমার ধারণা যে উই উইল নট সি এ প্যানেল ডোমিনেটিং দ্য ইলেকশন রেজাল্ট। আমার মনে হয় যে এটা একটা মিক্সড প্যানেল হবে, এবং এখানে দলীয় পরিচয়ের চেয়ে ব্যক্তিগত গ্রহণযোগ্যতা এবং অনেক বেশি ব্যক্তিগত গুরুত্বপূর্ণ। পছন্দ অপছন্দ এটা প্রায়োরিটি পাবে। সো এখানে আমার মনে হয় না যে ছাত্রলীগের ভোট খুব বেশি ইম্প্যাক্ট করবে, এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি না। অনেক ধন্যবাদ আপনাকে। হাসান ফেরদৌস, আপনার কাছে 1 মিনিটে এই প্রশ্নটির উত্তর খুঁজবো। আওয়ামী লীগের 15 বছরে ছাত্রলীগের একান্ন সুবিধাভোগী ছিল, সবাই তো নয়। দেশের ভেতরেও সবাই তো সুবিধাভোগী আওয়ামী লীগের নয়, একান্ন সবাই তো আর ব্যাংক করেনি, সবাই তো আর কুইক রেন্টাল করেনি। যখন আওয়ামী লীগের দুষ্কর্ম প্রকাশিত হলো, তখন তারা কি আমাদের মতো, তারাও কি শিউরে ওঠেনি? তারাও কি ভাবেনি কি আশ্চর্য, আমাদের নাম করে এই সমস্ত কাণ্ড হয়েছে, বাড়ির চাকর 400 কোটি টাকার মালিক হয়েছে। বলে আমার ধারণা যে আগামীকাল যদি নির্বাচন হয়, খুব কম সংখ্যক লোকে আওয়ামী লীগের পাশে থাকবে দেশের ভেতরে। আর ছাত্ররা কারা? আমরা বারবার কি বলছি, সমাজের সবচেয়ে এগিয়ে থাকা অংশ ছাত্ররা। তারা কি করে সেই পুরনো রাজনীতিকে গ্রহণ করবে? ঢাকা ইউনিভার্সিটি ছাত্রলীগ রাজত্ব করেছে কোন শক্তিতে? সরকারের ক্ষমতা দিয়ে। এই বললাম 73 সালে ঘটনা ঘটলো, কিভাবে ঘটলো? 73 সালে তখন বঙ্গবন্ধু দেশের ক্ষমতাধর। He witnessed it. আমি বলছি he participated in it, but he witnessed it happen. সরকারি শক্তি ব্যবহার করে, সরকারের চোখের সামনে ব্যালট চুরি হয়ে গেল। একই রিফ্লেকশন দেখলাম আমরা কি সেই বছরের সাধারণ নির্বাচনে, ব্যালট চুরি হলো, হেলিকপ্টারে করে আগে থেকে ভরা ব্যালট অন্যত্র নিয়ে যাওয়া হলো। যা ঘটলো ইউনিভার্সিটিতে একই ঘটনা জাতীয় নির্বাচনে, কিন্তু কারা করলো? একাংশ মাত্র। এই ছাত্ররা যারা আন্দোলন করেছে, রক্ত দিয়েছে, দেশ বদল করেছে, তারা কি আবারও সেই পুরনো পথে ফিরে যাবে? I don't believe it. অনেক ধন্যবাদ। আমাদের সবার আসলে প্রত্যাশা এই ডাকসু নির্বাচন সুষ্ঠু হোক, ছাত্রীরা তাদের নিজস্ব মতামতটা সেখানে দেওয়ার সুযোগ পাক। কারা আসলে খুব যে একটা ম্যাটার করে তা কিন্তু নয়। আমরা সাম্প্রতিক সময়ে ডাকসুর যে নির্বাচন কিংবা অন্যান্য ইউনিভার্সিটি নির্বাচনগুলো হয়েছে, সেই নেতৃত্বকেও আমরা দেখেছি পরবর্তীতে গিয়ে প্রধানমন্ত্রী পাঁচ হয়ে সালাম করে তাকে মা ডেকে নানা ধরনের সুযোগ সুবিধার কথা বলতে কিংবা নানা ধরনের ঘটনা ঘটেছে। তারা কেউই আসলে কোনো আদর্শ তৈরি করতে পারেনি। সাম্প্রতিক যে ডাকসু নির্বাচনগুলো হয়েছে সেগুলোর কথা বলছিলাম। তারপরও জনগণের ছাত্ররা তাদের ভোটটা দিক, একটা ভোট তো দেওয়ার সুযোগ পাচ্ছে অনেকদিন পর, সেটা তো অনেক বড় একটা অর্জন। আমরা আগামী 2 দিন পরে সেটি হবে, আমরা দেখার সুযোগ পাবো এবং পরবর্তী সপ্তাহে নিঃসন্দেহে আপনাদের সাথে সেই ফলাফল নিয়ে বিশ্লেষণে আলোচনা করব। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ এবং দর্শক যারা দেখছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।